সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পয়লা জুলাই থেকে পে স্কেল কার্যকরের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। এদিকে 2028 সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এবং অন্তর্বর্তী সরকার ঢাকার 12টা বাজিয়ে গেছেন আব্দুস সালাম। অপরদিকে কি আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে? সবশেষে থাকছে চামড়া শিল্প খাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে শিল্পমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পয়লা জুলাই থেকে পে স্কেল কার্যকরের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী পয়লা জুলাই থেকে নবম জাতীয় বেতন কাঠামো পে স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে একসঙ্গে পুরো সুবিধা না দিয়ে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করার পরিকল্পনা করেছে সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হতে পারে। বিপুল এই ব্যয় এবং সম্ভাব্য মূল্যস্ফীতির চাপ বিবেচনায় 3 ধাপে বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের 50% কার্যকর করা হবে। এ লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে 30,000 কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে অর্থনৈতিক সূত্র জানিয়েছে। জানা গেছে, গত বুধ ও বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বাজেট বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পয়লা জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সরকারি কর্মচারীরা জুলাই থেকেই নতুন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের খসড়া পরিকল্পনায় দ্বিতীয় ধাপে বাকি 50% বর্ধিত বেতন কার্যকর করা হবে। এরপর তৃতীয় ধাপে বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সমন্বয় করে পূর্ণাঙ্গ বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। সরকারি কর্মচারীরা মনে করেন, ধাপে ধাপে বাস্তবায়ন করলে একদিকে বাজেটের উপর চাপ কমবে, অন্যদিকে বাজারে মূল্যস্ফীতির প্রভাবও নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। এর আগে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন 23 সদস্যের বেতন কমিশন গত 21 জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। বর্তমানে দেশে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর বেতন ভাতায় সরকারের বার্ষিক ব্যয় প্রায় 1,31,000 কোটি টাকা। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সরকারি চাকরির 20টি গ্রেড বহাল থাকছে। তবে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। বাস্তবায়ন হলে গ্রেড ভেদে বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়তে পারে। এদিকে 2028 সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং শেষে 2028 সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে। আগামী 1 বছরের মধ্যে কারিকুলামের ডিজাইন সম্পন্ন করা হবে। এরপর 2027 ও 2028 সালে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হবে। রবিবার 17 মে দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি অনুষ্ঠিত প্রাথমিক স্তরের ভাষা দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেসলাইন রিপোর্ট শেয়ারিং বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে কার্যকর করতে হলে সবার আগে কারিকুলাম সঠিকভাবে ডিজাইন করতে হবে। প্রাথমিক শিক্ষায় আর্লি লার্নিং বা প্রাথমিক বয়সে শেখার বিজ্ঞানভিত্তিক পদ্ধতির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত ভাষা শিক্ষা ও মৌলিক গণিত দক্ষতা অর্জন। শুনে বোঝা, বলে বোঝানো, পড়ে বোঝা এবং লিখে বোঝানো, এই 4টি ভাষাগত দক্ষতার উপর ভিত্তি করে ধাপে ধাপে শিক্ষার্থীদের শেখাতে হবে। তিনি আরও বলেন, বর্তমান পাঠ্যবইয়ের আকার ও উপস্থাপনা শিশুদের উপযোগী নয়। একটি 6 বছরের শিশুর হাতে বড় আকারের বই তুলে দিলে তার শেখার আগ্রহ কমে যায়। তাই ছোট ছোট অধ্যায়ভিত্তিক বই এবং আনন্দমুখর শেখার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। প্রাথমিক শিক্ষায় সিভিক এডুকেশন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব বিষয়েও ভাষা শিক্ষার মাধ্যমেই শেখানো সম্ভব। তিনি জানান, আগামী 2 বছরের মধ্যে নতুন প্রাথমিক কারিকুলাম ডিজাইন ও পাইলটিং সম্পন্ন করে 2028 সালের মধ্যে দেশব্যাপী বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হবে। নতুন কারিকুলামের ভিত্তি হবে ভাষা শিক্ষা, গণিত, সিভিক এডুকেশন, খেলাধুলা ও সংস্কৃতি। প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন কারিকুলামের আলোকে শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যবই প্রণয়ন এবং বিদ্যালয়ের অবকাঠামোর পুনর্বিন্যাস করা হবে। ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ের স্থাপনা ও পরিবেশ শিশুদের শেখার উপযোগী করে গড়ে তোলা হবে। এখন থেকে প্রাথমিক শিক্ষার প্রতিটি কাজের একমাত্র মাপকাঠি হবে লার্নিং আউটকাম।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ ময়মনসিংহের মহাপরিচালক ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসি এবং উপনাংশনিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব দেবব্রত চক্রবর্তী। এছাড়া নেপের কর্মকর্তা, প্রশিক্ষক ও বিভিন্ন পর্যায়ের শিক্ষা অফিসাররা উপস্থিত ছিলেন। এবং অন্তর্বর্তী সরকার ঢাকার 12টা বাজিয়ে গেছেন আব্দুস সালাম। বিগত অন্তর্বর্তী সরকার 18 মাসে ঢাকা শহরের 12টা বাজিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেছেন, পরিবেশ নিয়ে যারা সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন তাদের মধ্যেই একজন ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, কিন্তু বাস্তবে তারা পরিবেশের কোনো উন্নয়ন তো করতে পারেননি, উল্টো 12টা বাজিয়ে গেছেন। তারা এই 18 মাসে আমার ঢাকা শহরকে 18 বছর পিছিয়ে দিয়েছে। রোববার 17ই মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা, বন, পরিবেশ, নদী ও নগরায়ন শীর্ষক এই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মোহাম্মদ আব্দুস সালাম বলেন, অপরিকল্পিত ব্যবস্থাপনার সমন্বয়হীনতা ও কার্যকর উদ্যোগের অভাবের কারণে আজ রাজধানীতে ট্রাফিক জট, হাঁকার সংকট, বায়ু দূষণ ও নাগরিক দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পরিবেশ ও নগর ব্যবস্থাপনা নিয়ে শুধু মুখে বড় বড় কথা বললেই হবে না, মাঠ পর্যায়ে কার্যকর বাস্তবায়নের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তিনি বলেন, বলাটা খুব সহজ, কিন্তু বাস্তবে কাজ করাটা অনেক কঠিন। তবে আমাদের প্রধানমন্ত্রী কঠিনকে সহজভাবে নিয়ে কাজ করে যাচ্ছেন এবং ইতোমধ্যে নানামুখী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কাজ না করলে ভবিষ্যতে দেশ আরও বড় সংকটে পড়বে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বায়ু দূষণ ও শব্দ দূষণ প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, এসব সংকট শুধু সিটি কর্পোরেশনের একার কারণে সৃষ্টি হয়নি, নাগরিকদের অসচেতন আচরণও এর জন্য অনেকাংশে দায়ী। আমরা যদি নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতাম তাহলে অনেক সমস্যায় নিজে থেকে কমে যেত। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইতোমধ্যেই 15 দিনব্যাপী বিশেষ জরিপ কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, কোথায় কোথায় মশার লার্ভা জন্ম নিচ্ছে বা নেবার আশঙ্কা রয়েছে তা চিহ্নিত করা হচ্ছে। আব্দুস সালাম বলেন, সম্প্রতি একটি পশু হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পাশে পড়ে থাকা ভাঙা টেলিভিশনের কভার ও পাত্রে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, নিজেদের বাড়িতে মশার ফ্যাক্টরি তৈরি করে পরে সিটি কর্পোরেশনের ওপর দোষ চাপালে চলবে না। জনগণ সচেতন হলে 2 বছরের মধ্যে ঢাকার চেহারা বদলে দেওয়া সম্ভব, অন্যথায় 25 বছরেও তা পরিবর্তন করা যাবে না। বর্ষায় রাস্তা খোঁড়াখুড়ির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে একই রাস্তা বারবার কাটতে হচ্ছে। এই সমস্যা সমাধানে ধানমন্ডিতে একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে, যেখানে টেলিফোন, ইন্টারনেট এবং কেবল লাইন সহ সব সেবা মাটির নিচে নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এটি পুরো ঢাকা শহরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ঢাকার খাল ও জলপথ ভরাট প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার প্রাকৃতিক জলপথগুলো নষ্ট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশনে বড় সংকট তৈরি হয়েছে। অন্তত 15 থেকে 20টি আউটলেটের মাধ্যমে পানি শীতলক্ষায় ও বুড়িগড়িয়ায় যাওয়ার স্বাভাবিক ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল, কিন্তু তা করা হয়নি। ফলে নিউ মার্কেটের মতো নিচু এলাকায় দ্রুত পানি জমে যাচ্ছে। আব্দুস সালাম বলেন, অপরিকল্পিত নগরায়নের ফলে পুরান ঢাকা সহ বিভিন্ন আবাসিক এলাকা এখন বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে। যেখানে 15 থেকে 20 লাখ মানুষের বসবাসের কথা, সেখানে এখন কোটি মানুষ ঠাসাঠাসি করে বসবাস করছে। এতে হাঁকার ও যানজট সমস্যা আরও প্রকট হয়েছে। এছাড়া ভূমিদস্যুদের দখলে নদী, খাল ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীপথ ও রেলপথ উন্নত করা গেলে সড়কের উপর চাপ কমবে এবং পরিবেশ দূষণ দুটোই কমত। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে বিদেশি কোম্পানির সঙ্গে কাজ চলছে, জানিয়ে প্রশাসক বলেন, ভবিষ্যতে বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাসা থেকেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার ব্যবস্থাও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন ঈদের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, একদিনে রাজধানীতে লক্ষাধিক পশু কুরবানি হয়, যা বিশাল ব্যবস্থাপনার বিষয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী 8 ঘণ্টার মধ্যে কুরবানির সব বর্জ্য অপসারণে কাজ করবে সিটি কর্পোরেশন। তিনি আরও বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য রাখতে হলে 50% দায়িত্ব জনগণের এবং 50% দায়িত্ব সিটি কর্পোরেশনের। ডাস্টবিন ও সড়কবাতি চুরির প্রসঙ্গ তুলে ধরে তিনি এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় শ্রমিক, সরঞ্জাম ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। তিনি আরও বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য রাখতে হলে 50% দায়িত্ব জনগণের এবং 50% দায়িত্ব সিটি কর্পোরেশনের।
ডাস্টবিন ও সড়কবাতি চুরির প্রসঙ্গ তুলে ধরে তিনি এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় শ্রমিক, সরঞ্জাম ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। আব্দুস সালাম বলেন, পৃথিবীর সবচেয়ে আবর্জনাযুক্ত শহর হিসেবে ঢাকার নাম শুনতে আমাদের কারো ভালো লাগে না। সবাই মিলে আন্তরিকভাবে কাজ করলেই ঢাকার কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর সঞ্চালনায় মতবিনিময় সভায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। অপরদিকে কি আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে? জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক এমওইউ চুক্তি স্বাক্ষরের পর এই নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। বিশেষ করে কয়েক মাস আগেই অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে 15 বছরে 15 বিলিয়ন বা 1500 কোটি ডলারের জ্বালানি কিনতে বাংলাদেশ সম্মত হওয়ার পরে এখন আমার নতুন করে জ্বালানি খাতের সমঝোতা কেন, এই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এমওইউ স্বাক্ষরের পর ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে জ্বালানির উৎস বৈচিত্র্যপূর্ণ করা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়টি উঠে এসেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে এলপিজি ও এলএনজির জন্য যুক্তরাষ্ট্র বড় একটি বিকল্প উৎস হতে পারে। প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা বিশেষ গুরুত্বপূর্ণ। আরও অনেক দেশের সঙ্গে আমাদের সমঝোতা আছে, এখন যুক্তরাষ্ট্রের সঙ্গেও হলো। এটি দেশের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকরা বলছেন, দু দেশের মধ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষর হওয়ায় বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন কোম্পানিগুলোর কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে এবং বাংলাদেশের জন্য জ্বালানি আমদানির বিকল্প উৎস তৈরি হবে, যা সংকটকালে জ্বালানির জন্য মধ্যপ্রাচ্য নির্ভরতা কমিয়ে আনতে ভূমিকা রাখবে। বাংলাদেশ জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল হলেও এবার ইরান যুদ্ধের পর তারা চুক্তি অনুযায়ী বাংলাদেশকে তেল ও এলএনজি সরবরাহ করেনি। জ্বালানি বিশেষজ্ঞ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক তামিম বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার মাধ্যমে জ্বালানির উৎস বৈচিত্র্যকরণ ও আমদানির আরও একটি জায়গা তৈরি হওয়া বাংলাদেশের জন্য ভালো। তিনি বলেন, এখন আমাদের প্রয়োজন হলো আমরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে পারব। তবে চুক্তি বা সমঝোতা নামে বাংলাদেশকে যদি জ্বালানি কিনতে বাধ্য করা হয়, সেটি দেশের জন্য ভালো হবে না। সমঝোতার বিস্তারিত প্রকাশ হলেই কেবল এসব বিষয়ে বোঝা যাবে। সমঝোতায় কি আছে? ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার 14 মে ওই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি পাওয়ার উৎস বৈচিত্র্যপূর্ণ করার মাধ্যমে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদারের যে প্রচেষ্টা বাংলাদেশের রয়েছে, তাতে ভূমিকা রাখবে এ সমঝোতা স্মারক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাশ্রয়ী মূল্য ও টেকসই সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি এটা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে। এতে আরও জানানো হয় যে এই সমঝোতার আওতায় দুই দেশের মধ্যে তেল, গ্যাস, ভূতাপীয় ও জৈব শক্তি বিষয়ে ক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতা বিনিময় ও গবেষণা সহজ হবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য বাংলাদেশের আমদানির ক্ষেত্রে এটা সহায়ক হবে। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, জ্বালানি নিরাপত্তার জন্য বিকল্প উৎস থাকা গুরুত্বপূর্ণ, কারণ একক উৎসের ওপর নির্ভরতা দেশের জন্য ঝুঁকিপূর্ণ। অধ্যাপক তামিম অবশ্য বলছেন, সমঝোতার বিস্তারিত সরকার প্রকাশ করলে তাতে জানা যাবে কোন কোন খাতে কী ধরনের সহযোগিতার অঙ্গীকার এতে করা হয়েছে। তিনি বলেন, আপাত দৃষ্টিতে জ্বালানি পাওয়ার উৎস বৈচিত্র্যপূর্ণ করার কথা বলা হয়েছে। বাংলাদেশকে জ্বালানি আমদানি করতে হয়, সে কারণে যত বেশি উৎস থাকবে ততই ভালো। আমদানির বিকল্প জায়গা থাকাটা আমাদের জন্য ভালো, যাতে করে প্রয়োজন হলে আমরা সেখান থেকেও আমদানি করতে পারি। চুক্তির পরেও সমঝোতা কেন? চলতি বছর ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করে অনেকের সমালোচনা মুখে পড়েছিল, সেই চুক্তিতে আগামী 15 বছরে 1500 কোটি ডলারের জ্বালানি যুক্তরাষ্ট্র থেকে কেনার কথা বলা আছে।
এছাড়াও বাংলাদেশের গ্যাস খাতে মার্কিন কোম্পানির আগে থেকেই আধিপত্য রয়েছে। পাশাপাশি গভীর সমুদ্রের সবগুলো ব্লকেই তেল গ্যাস অনুসন্ধানের কাজ করতে আগ্রহ প্রকাশ করে আসছে মার্কিন কয়েকটি কোম্পানি। যদিও গভীর সমুদ্র এলাকায় গ্যাস অনুসন্ধান দীর্ঘদিন ধরেই প্রায় স্থবির হয়ে আছে। বাংলাদেশের সমুদ্রসীমা গভীর সমুদ্রের 15টি এবং অগভীর সমুদ্রের 11টি ব্লকে ভাগ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের একজন কর্মকর্তা জানান, চলতি বছর এপ্রিলে যে পরিমাণ এলপিজি আমদানি করেছে বাংলাদেশ, তার 40% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এর আগে 2025-এর জানুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির চুক্তি করেছিল অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। সে সময় ওই চুক্তি করতে যুক্তরাষ্ট্রের চাপও ছিল আলোচনায় রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। এনার্জি অ্যান্ড পাওয়ার সাময়িকীর সম্পাদক মোল্লা আমজাদ হোসেন বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রই বড় খেলোয়াড় এবং সামনে তারা নিজেদের অবস্থান আরও সংহত করতে চাইছে। তিনি আরও বলেন, বাংলাদেশ যে গ্যাস ফিল্ডগুলো থেকে গ্যাস আহরণ করে তার 40% মার্কিন কোম্পানি শেভরন পরিচালনা করে। এলএনজির একটি টার্মিনাল পরিচালনা করছে একটি মার্কিন কোম্পানি। আমেরিকান আরেকটি কোম্পানি গভীর সাগরের সবগুলো ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের কাজের প্রস্তাব দিয়েছে। এলপিজি সরবরাহে তাদের অংশগ্রহণ বাড়ছে। পাশাপাশি চলতি বছর ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সময় যেই চুক্তি হয়েছিল সেই অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ক্রয়ের দীর্ঘমেয়াদী চুক্তি করবে বাংলাদেশ। বিশ্লেষকরা মনে করছেন, স্বাক্ষরিত সমঝোতার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানি বাড়াতে হতে পারে। বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী দেশের জ্বালানি তেলের চাহিদার প্রায় 95%ই আমদানি করতে হয় এবং আমদানির বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে অপরিশিত তেল আমদানি করা হয়। একইভাবে এলএনজির ক্ষেত্রেও কাতার ও ওমানের মতো সীমিত কয়েকটি দেশের ওপর নির্ভরতা রয়েছে। কিন্তু ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল আসা প্রায় বন্ধ হয়ে গেছে। চুক্তি অনুযায়ী এলএনজি দিতে পারেনি কাতার, যা সংকটকে আরও তীব্র করেছে। ফলে বাংলাদেশকে বেশি দামে স্পট মার্কেট থেকে এলএনজি নিতে হয়েছে। আবার যুদ্ধের জের ধরে হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকার প্রভাবও পড়েছে বাংলাদেশের ওপর। এমন প্রেক্ষাপটে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহ করছে বাংলাদেশ সরকার। এবং সবশেষে থাকছে চামড়া শিল্পখাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মপর্যায়ক্রম গ্রহণ করা হয়েছে শিল্পমন্ত্রী। শিল্প, বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের চামড়া শিল্প খাতের সার্বিক উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী উভয় মেয়াদী কার্যকর করণীয় নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, শিল্প মন্ত্রণালয় ও বিসিকের পক্ষ থেকে নীতিগত সহযোগিতা সহ এসব কর্মপর্যায়ক্রম বাস্তবায়নে সব ধরনের সহায়তা দেওয়া হবে। রবিবার রাজধানীর মতিঝিলেন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চামড়া শিল্পখাত উন্নয়নের সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্সের 9ম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান খান, বেপজার নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন সহ টাস্ক ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার চামড়া শিল্পখাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং একটি চামড়াও যেন নষ্ট না হয় সে বিষয়ে সরকার আন্তরিক। তিনি বলেন, পশু জবাই থেকে শুরু করে চামড়া বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা হবে। এর মাধ্যমে চামড়া খাতকে দেশের অন্যতম বড় আয়ের সূত্রে পরিণত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, চামড়া সংরক্ষণের সুবিধা বাড়াতে হবে, যাতে কুরবানির মৌসুমে কোনো চামড়া নষ্ট না হয়। চামড়া শিল্পকে লাভজনক খাতে রূপান্তর করতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানসম্মত কমপ্লায়েন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী জানান, কুরবানির ঈদে সংগৃহীত পশুর চামড়া এতিমখানা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পাঠানো হয়। এজন্য চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ এবং মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সভায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বা বিটিএর প্রতিনিধিদের অনুরোধে চামড়া ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। এই খাতের ব্যবসায়ীদের দ্রুত আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রতিও অনুরোধ জানান মন্ত্রী।
এছাড়া সাভারের ট্যানারি শিল্পনগরীর অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং চামড়া শিল্পনগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়।